প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আজকে বাংলা ব্যাকরণের সমাস পড়াবো আমি। এটা আজকে বলতে এক ক্লাসে এটা সম্ভব না, এটা অনেক বড় চ্যাপ্টার। এটা অন্তত 4টা ক্লাস লাগবে। যাই লাগুক, আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে পড়ানোর চেষ্টা করব। এটা খুব স্কিপ করে যাওয়া যায়, অনেক কিছু অতি সংক্ষেপ করে পড়িয়ে দেওয়া যায়, তো বুঝতে পারবো না, ওটা গ্যাপ থেকে যাবে। এটা সঠিকভাবে বুঝতে হলে একটু সময় নিয়ে ক্লাসগুলো ফলো করতে হবে। সমাস হচ্ছে বাংলা ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, যেটা এই অংশের অন্তর্গত। বেসিক্যালি 5টা পার্ট আছে বাংলা ব্যাকরণের: ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, ছন্দ, অলঙ্কার। এরকম তোমাদের এখানে আবার ভিন্ন রকম ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব, এভাবে তোমাদের নবম দশম শ্রেণীতে এভাবে ছন্দ, অলঙ্কার এগুলো ব্যাকরণের অন্তর্ভুক্ত। যাই হোক, এইটা বাংলা ব্যাকরণের সবচেয়ে বড় যে অংশ, রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব অংশের একটা বড় পার্ট। এবং এটা হচ্ছে বাংলা ভাষায়, আমি এর আগেও কোনো ক্লাসে প্রত্যয় পড়াতে বলেছি যে বাংলা ভাষায় শব্দ গঠনের যে মাধ্যমগুলো, 7-8টা মাধ্যম আছে, সেগুলোর মাধ্যমে বাংলা ভাষায় শব্দ সাধিত হয় বা শব্দ গঠিত হয়, নতুন নতুন শব্দ গঠিত হয়। এর মধ্যে সবচেয়ে বড়, অন্যতম বড় জোরালো একটা মাধ্যম হচ্ছে সমাস। এই সমাসের মাধ্যমে অনেক নতুন নতুন শব্দ সাধিত হয়। তো সমাস কি প্রক্রিয়ায় এই শব্দ সাধন কাজটি হয়, শব্দগুলো গঠিত হয়, এই জিনিসগুলো, নিয়মগুলো বুঝতে পারাই হচ্ছে সমাস বোঝা বা সমাস শেখা। এইরকম সমাসের কাঠামোর মতো আমাদের এটা সংস্কৃত ব্যাকরণ থেকে বাংলা ব্যাকরণে এসছে। ইংরেজি গ্রামারেও কিন্তু এরকম বিষয় আছে, যেমন কম্পাউন্ড ওয়ার্ড। ইংরেজিতে কম্পাউন্ড ওয়ার্ড, যেমন ওরা বলে, ইংরেজিতে যদি বলে ফাদার ইন দ্য লিগাল সেন্স অফ দ্য টার্ম, এর বাংলা কি করা যায়? যে আইনের মার পেঁচে বা বিধি বিধানের মার পেঁচে পড়ে, সিস্টেমে পড়ে, যে বাবা ফাদার ইন দ্য লিগাল সেন্স অফ দ্য টার্ম, এতখানি না বলে ওরা কনসাইজ করে বলে ফাদার ইন ল। খুব সুন্দর একটা শব্দ হয়, কম্পাউন্ড রূপ। এটা একটা কম্পাউন্ড শব্দ। আমাদের সমাসের সাথে এই সিস্টেমে ইংরেজি গ্রামারেরও কিছু মিল আছে। সমাস শব্দটার অর্থ হচ্ছে সংক্ষেপণ বা মিলন। কাদের মিলন এটা জানতে হবে। দুইয়ের অধিক পদ মিলিত হয়ে বা সংক্ষিপ্ত রূপে যখন প্রকাশিত হয় একটা পদের মধ্যে, সেই মিলনকে আমরা সমাস বলি। কেমন দুইয়ের অধিক পদ সেটাও জানতে হবে। ওই পদগুলো, যে পদগুলো একটার সাথে আরেকটার অর্থগত সম্পর্ক আছে, যেটাই আমি বলেছি পরস্পর সম্পর্কযুক্ত দুইয়ের অধিক পদ মিলে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। এটা গতানুগতিক সংজ্ঞা, কিন্তু ব্যাপারটা তো বুঝতে হবে। পরস্পর সম্পর্কযুক্ত মানে আমরা 4, 5টা, 7টা উল্টোপাল্টা শব্দ বললাম, বলে তুমি যদি আমাকে বলো যে স্যার এইগুলো দিয়ে মিলিয়ে একটা শব্দ বানিয়ে দেন, সেটা সমাস হবে না। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝাই। আমরা কাঠ দিয়ে আসবাবপত্র বানিয়ে আমরা ব্যবহার করি, টেবিল, চেয়ার, খাট, আলমারি ইত্যাদি ব্যবহার করি। এখন কয়েক খণ্ড কাঠ দিয়ে আমরা একটা আসবাবপত্র বানাইতে পারি। ধরো একটা 10টা টুকরা কাঠ লাগবে, 10 খণ্ড কাঠ লাগবে একটা চেয়ার বা একটা টেবিল বানাইতে। সেখানে আমরা 3 খণ্ড কাঠ আনলাম, 2 খণ্ড লোহা আনলাম, 3 খণ্ড বাঁশ আনলাম, আর 2 খণ্ড প্লাস্টিক বোর্ড কেটে আনলাম, আর 2 খণ্ড ককশিট আনলাম। এরকম করে যদি এক একটা এনে তুমি কোনো কার্পেন্টার বা মিস্ত্রিকে বলো যে ভাই এটা দিয়ে আমাকে একটা চেয়ার কিংবা একটা টেবিল বানিয়ে দেন, সেটা পারবে না। কেন পারবে না? কারণ ওই বস্তু, ওই পদার্থগুলো কোনোটার সাথে কোনোটার মিল নাই। ওগুলো দিয়ে একটা ইউটিলিটি হয়, তোমার কাম্যতা সৃষ্টি হয়, ব্যবহারযোগ্য কোনো আসবাবপত্র বানানো সম্ভব না। তোমাকে ওইগুলো দিয়েই করতে হবে যেগুলো একটার সাথে আর একটার ম্যাচ করে, খাপ খায়, সেট হয়। এরকম ঠিক একইভাবে সমাস হইতে হইলে ওই একাধিক পদ যাদের সাথে একটার সাথে আর একটা অর্থগত সম্পর্ক আছে, যেমন সিংহ,
চিহ্নিত যে আসন, সিংহাসন শব্দটি সমাজ সাধিত শব্দ হলো। এখন এইগুলোর মধ্যে যদি আরো এলোমেলো শব্দ কতগুলো দিয়ে দিতাম বা অন্য কোনো কিছু আসতো তাহলে এটা করা যেত না। এগুলো মিল আছে। চিহ্নিত আসন, সিংহাসন বলে রাজা বাচ্চারা সাধারণত যে তাদের বসার চেয়ার, এইটা বানাইতো সিংহের মূর্তি টুর্তি দিয়ে সুন্দর করে হাতলে কিংবা উপরে, এই জন্য এটাকে সিংহাসন বলা হয়। যাই হোক, এর সাথে মিল আছে একটার সাথে আর একটা, এই জন্য এটাকে আমরা সমাজ সাধিত শব্দ করতে পেরেছি। সমাসের দরকারটা কি? অবশ্যই দরকার আছে। প্রত্যেক ভাষাই সমৃদ্ধ হয় তার শব্দ ভাণ্ডারের উপরে নির্ভর করে তার সমৃদ্ধি নির্ণয় করা হয়। অর্থাৎ কত শব্দ আছে, ভোকাবুলারি, তার শব্দ ভাণ্ডার কত সমৃদ্ধ, এটার উপর ডিপেন্ড করে তার ভাষার সমৃদ্ধিটা। সমাসও আমাদের ভাষা অসংখ্য শব্দ যোগান দিচ্ছে, ভাষার শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করছে, ভাষাকে সংক্ষিপ্ত করছে। যে কথাটা আমি 3-4টা শব্দ দিয়ে বলতাম, না বলে একটা শব্দ দিয়ে বলতে পারছি। ভাষার শ্রুতি মাধুর্য বাড়ছে, ভাষায় বিকল্প শব্দ তৈরি হচ্ছে। আমাদের কবিতা লেখার ক্ষেত্রে, সাহিত্য রচনার ক্ষেত্রে অনেক বিকল্প শব্দ লাগে, সেগুলো বাড়ছে। সমার্থক শব্দ সংখ্যা বাড়ছে, ভাষার প্রাঞ্জলতা বাড়ছে, ভাষার শ্রুতি মধুর হচ্ছে, ভাষার গঠন কাঠামো আরো সুন্দর হচ্ছে। সবকিছু মিলিয়ে ভাষায় সমাসের এই প্রয়োজনীয়তা আছে বলেই আমরা সমাস পড়ি, বুঝি, এবং ভাষার শ্রীবৃদ্ধি সাধন হয় সমাসের মাধ্যমে। জানলাম দরকার আছে। এখন এই সমাস যে সাধিত হয়, সমাসের প্রকার ভেদ আছে, সামনে অবশ্যই পড়াবো। তো তা বোঝার আগে কিভাবে ওই সমাস সাধিত হয় সেই ব্যাপারটা সঠিকভাবে বুঝতে হলে সমাসের মূল 5টা মৌলিক কাঠামো আছে, এই 5টা মৌলিক কাঠামোকে আগে বুঝে তারপর প্রকার ভেদ পড়তে যেতে হবে, তাহলে আমরা সেগুলো বুঝতে পারবো। দেখো 5টা কাঠামো কি। 1, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, অর্থাৎ সমাস সাধিত পদ, যেটা সমাসের মাধ্যমে যে শব্দটা ঘটে সেটা। দেখো এক্সাম্পল দিব। 2 হচ্ছে ব্যাস বাক্য, এটাকে বিগ্রহ বাক্য বলে সংস্কৃত ব্যাকরণে। তোমাদের অবজেক্টিভ প্রশ্ন আসে, ব্যাস বাক্যের অপর নাম কি? সমাস বাক্য বলে। তারপরে হচ্ছে সমস সমান পদ, তারপর হচ্ছে পূর্বপদ, তারপর হচ্ছে পরপদ, এটার অপর নাম উত্তর পদ বলে। হ্যাঁ, উত্তর পদ। অনর, সমসমান পদ, অনল, শোক এবং অনল। এবার দেখো, আগে এই 5টা জিনিস চিনে গেলেই পরবর্তীতে সমাসের যে প্রকারভেদ আমরা পড়ব, এই প্রকারভেদ শ্রেণী বিভাগ বুঝতে সমস্যা হবে না, নাহলে সমস্যা হবে। সমস্ত পদ, সমাসবদ্ধ একাধিক পদ যে এক পদে পরিণত হয়, হয়ে যে একটা কনসাইজ বা কম্পাউন্ড রূপ ধারণ করে, সেটাই হচ্ছে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। এটা সমাস সাধিত পদটাই সমস্ত পদ। সমাসের মাধ্যমে যে পদগুলো গঠিত হচ্ছে সেগুলোই সমস্ত পদ। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বলে এগুলোকে। শোকরূপ অনর, এটারই ব্যাস বাক্যটা আমি করে দিয়েছি শোকরূপ অনর, শোকানর, অর্থাৎ সমস্ত পদটাকে প্রায় বাক্যের আকারে
এটি কিন্তু সার্থক বাক্য না, তবে অনেকটা বাক্যের মতো বলে ব্যাস বাক্য বলে বা বিগ্রহ বাক্য বলে। প্রায় বাক্যের আকারে যখন বিশ্লেষণ করে লেখা হয়, এক্সটেনশন করে লেখা হয়, তখন এটাকে ব্যাস বাক্য বলে। এবার দেখো সমসমান পদ। সমসমান পদ হচ্ছে ব্যাস বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি পদই এক একটি সমসমান পদ। অর্থাৎ ব্যাস বাক্যের মধ্যে যে পদগুলো ব্যবহৃত হবে সেই পদগুলো প্রতিটি আলাদা আলাদাভাবে এক একটা সমসমান পদ। এই জন্য আমি দেখো বিরতি দিয়ে দেখিয়েছি, বিরাম চিহ্ন দিয়ে দেখিয়েছি। এই শোকও একটা সমসমান পদ, এই রূপও একটা সমসমান পদ, অনলও একটা সমসমান পদ। অর্থাৎ ব্যাস বাক্যের মধ্যে যতগুলো পদ ব্যবহৃত হবে সাধারণত মূল দুটো পদ থাকে। সব সমাস নির্ণয় করতে গেলে দেখবা সমাসে ব্যাস বাক্যে যতগুলি পদই থাকে মূল পদ থাকে দুটো, অর্থাৎ মূলত দুটো পদের মধ্যে সমাস সাধিত হয়। সব ধরনের সমাস মূলত দুটো পদের মধ্যে সমাস সাধিত হয়। আর এর সাহায্যকারী হিসেবে কিছু অব্যয় কিংবা সর্বনাম পদ থাকে। এখানে রূপ একটি অব্যয় আছে, আবার অন্য সর্বনাম পদও থাকতে পারে। তো অব্যয় থাকুক, সর্বনাম থাকুক, সাহায্যকারী যাই থাকুক, আর মূল যে পদ দুটো থাকুক, সবগুলি প্রত্যেকটাই এক একটা সমসমান পদ। এটা মনে রাখতে হবে। এটা এই সমসমান পদ কি না বুঝলে তুমি বহুব্রীহি সমাস বুঝবে না, বা আরো প্রয়োজন আছে, সামনে দেখবা। এরপরে পূর্বপদ পরপদ। ব্যাস বাক্যে ব্যবহৃত প্রথম পদটি পূর্বপদ এবং ব্যাস বাক্যে ব্যবহৃত শেষ পদটি পরপদ বা উত্তর পদ, এটা সাধারণত। তবে এখানে একটা জিনিস বলে নিই, আগে একটা কথা বলেছি যে ব্যাস বাক্যের মধ্যে মূলত দুটো পদ থাকে, মূল পদ। ওই মূলত দুইটা পদের মধ্যে সমাস হয়, বাকি সাহায্যকারী থাকে। ওই মূল দুটো পদের যেটা আগে বসবে সেইটা পূর্বপদ, যেটা পরে বসবে সেইটা পরপদ। একেবারে প্রথমেই থাকতে হবে নট নেসেসারিলি। একটা এক্সাম্পল দিয়ে দেখাই। যিনি রাজা তিনি ঋষি, রাজর্ষি। এখানে প্রথম পদ ব্যাস বাক্যের প্রথমে আছে কিন্তু যিনি। আমি সমাজ তো পড়াই ক্লাসে, আমার স্টুডেন্টদের আমি প্রশ্ন করি যখন এগুলো পারে, দু একজনে পারে না তা না, কিন্তু অধিকাংশই পারে না, ভুল করে, কনফিউজড হয়ে যায়। ওই যে পূর্বপদ, প্রথম পদটি পূর্বপদ বলেছি, শেষের পদটি পরপদ বলেছি, এই জন্য প্রথমে যেটা থাকে সেটাকেই পূর্বপদ বলে ভুল করে, এবং শেষে যেটা থাকে সেটাকেই পরপদ বলে ভুল করে। এরকম না, মূল পদ দুটো সম্বন্ধে আবার আই রিপিট, যে প্রথম যে মূল দুটো পদের যেটা প্রথম থাকবে সেটা পূর্বপদ, যেটা পরে থাকবে সেটা পরপদ। এখানে দেখো যিনি প্রথমে আছে, কিন্তু যিনি পূর্বপদ না। রাজা এবং ঋষি এই দুটো হচ্ছে এই রাজর্ষি শব্দটার সমাসবদ্ধ পদটা হয়েছে রাজা এবং ঋষি, এই দুটোর মধ্যে মিলন হয়ে রাজর্ষি শব্দ সাধিত হয়েছে। যিনি তিনি এটা সাহায্যকারী সর্বনাম। এটা হচ্ছে একটা দেখালাম। এবার পরপদ দেখো। কুম্ভ করে যে, কুম্ভকার, এটা উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। এই দেখো কুম্ভ করে যে, এখানে যে আছে লাস্টে, লাস্টে থাকলে, শেষে থাকলেই সেটা পরপদ হবে না। যে এটা একটা সাহায্যকারী সর্বনাম, এইটা পরপদ না। পরপদ হচ্ছে করে, পূর্বপদ কুম্ভ, করে কিন্তু এখানে মাঝে আছে, তারপর এটা পরপদ। তাহলে পূর্বপদ বা পরপদ বা উত্তর পদ, সমসমান পদ, ব্যাস বাক্য, সমস্ত পদ আমরা চিনতে পারলাম। এবার আমরা সমাসের প্রকার ভেদে যাব। সমাসের প্রকার ভেদে যেতে আমি প্রথমে অব্যয় ভাবটা দিয়ে শুরু করব। সামারি বলবো, সব সামারি লিখবো, ডিটেল সংজ্ঞা মুখস্থ করার না, তোমাদের জাস্ট বোঝার জন্য সামারি লিখবো। দেখো
বলেছে, অব্যয় পদ প্রথমে বসে এই সমাস হবে এবং ওই অব্যয় পদটারই প্রাধান্য থাকবে, অর্থের প্রাধান্য। অর্থের প্রাধান্য মানে কি, এই যে যত সমাস সাধিত পদ হয় সব সমাস সাধিত পদের মধ্যেই ওই যে অব্যয় মানে যে ওই পদটার একটা অর্থ থাকে। তো অর্থটা কোন পূর্বপদের অর্থ না পরপদের অর্থ, বা কোনটার অর্থটা ওই শব্দের মূল যে অর্থটা প্রকাশ করছে তার মধ্যে ওই অর্থটা কোনটা দ্বারা নিয়ন্ত্রিত, এটাই হচ্ছে অর্থের প্রাধান্য। দেখো আমি এক্সাম্পল দিয়ে দেখাই। এই যে অব্যয়ভাব সমাসের এই অব্যয়গুলো কিন্তু সব উপসর্গজাত, প্রায় সবই উপসর্গ, এবং উপসর্গগুলো অব্যয়বাচক বর্ণ বা বর্ণ সমষ্টি। তোমরা জানো এই এইটা দিয়ে একটা, এগুলো কিন্তু তোমাদের 9-10 যারা, যেমন উচ্চ মাধ্যমিক শ্রেণীতে যারা একাদশ দ্বাদশ, তাদের ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করে দিলেই, সমাসের নাম লিখে দিলেই তোমরা 5টা করতে পারলেই 5 পাবে। আর যারা নবম দশম শ্রেণীর, তোমাদের কিন্তু শুধু ওই যে ব্যাস বাক্য চিনতে হবে, এই নিচের সমাসটির সঠিক, এই শব্দটির সঠিক ব্যাস বাক্য নিচের কোনটি, কিংবা এই ব্যাস বাক্যটির সমস্ত পদ নিচের কোনটি, 4টা অপশন থাকলো এভাবে। এছাড়া সমাসের সূত্র নিয়ে অবজেক্টিভ, তারপরে এই কি অর্থে ব্যবহৃত হয়েছে, এই অব্যয়ভাব সমাসের কি অর্থে ব্যবহৃত হয়েছে, এইরকম বিভিন্নভাবে। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে এই কোন দুটি নিচের কোন দুটি বিরোধার্থক, এই নিচের সমাসটি বিরোধার্থক শব্দযোগে গঠিত হয়েছে, এইরকম ভাবে কিন্তু প্রশ্ন হবে। এই জন্য তোমাদের একদম খুঁটিয়ে খুঁটিয়ে সব বুঝতে হবে এবং পড়তে হবে। আমি মূল কাঠামোটা বুঝিয়ে দিব এবং তোমরা পরে পড়লে এগুলো বুঝতে পারবা। এবার দেখো, একটা উপসর্গ, বড় একটা লিখি। সমুদ্র হিমাচল, অচল মানে পাহাড়, হিম মানে বরফ, বরফের পাহাড়, অর্থাৎ হিমালয়কে হিমাচল বলে। সমুদ্র, এই যে উপসর্গটা যুক্ত হয়েছে এই পর্যন্ত অর্থে, মানে পর্যন্ত অর্থে কিভাবে, জানুলম্বিত, জানু মানে হাঁটু, নি, কারো হাত বা বাহু যদি একটু লম্বা হয়, অনেকের হাত একটু বেশি থাকে, বক্তিয়ার খিলজির নাকি হাত খুব লম্বা ছিল, খাটো মানুষ ছিল, লম্বা ছিল, যাই হোক, তো ওইটাকে বলে যে জানুলম্বিত। কিংবা কেউ পাঞ্জাবি, হাঁটু পর্যন্ত পাঞ্জাবি পরেছে, জানুলম্বিত, জানু পর্যন্ত লম্বিত, জানুলম্বিত। এই যে যুক্ত হলো, এইটা একটা উপসর্গ, এটা একটা অব্যয়। এই অর্থটাই এই সমুদ্র হিমাচলের মধ্যে কর্তৃত্ব করছে, যে সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত, ওই পর্যন্ত বিষয়টা বোঝাচ্ছে। এই অব্যয়ের অর্থই পর্যন্ত অর্থেই এটা প্রকাশিত হচ্ছে। আপাদমস্তক, পা থেকে মাথা পর্যন্ত, আপাদমস্তক, পা থেকে বা পদ থেকে মাথা পর্যন্ত, আপাদমস্তক। এই পর্যন্ত বোঝাচ্ছে, মানে পা থেকে মাথা পর্যন্ত পর্যন্ত বোঝাচ্ছে। তাহলে আমরা বুঝলাম দিয়ে। এবার দেখো আর একটা দেখি, একটা উপসর্গ, এটা অব্যয়। নীতির অভাব, দুর্নীতি। এই অভাব অর্থ প্রকাশ করছে, নেই, নীতি নাই, আমরা যে অন্যায় করে দুর্নীতি করে। এই এই যে এখানে বলবা স্যার এই বিসর্গ এটা গেল কই, এটা আবার যদি বিসর্গ যুক্ত করে তুমি করো তাহলে সন্ধিবাচক শব্দ, এটা বিসর্গ সন্ধিতেও এটা হয়। এইটা এখানে যে দুর্নীতি শব্দটা গঠিত হয়েছে, এগুলো সব খুঁটায় খাটায় জানতে হয়। এই বিসর্গ বিলুপ্ত হয়ে গেছে বিসর্গ সন্ধির সূত্র মোতাবেক, পরিবর্তে রেপটা এসছে, বুঝতে পেরেছো? যাক, ওটাই শব্দ গঠনের বিষয় না। এখানে হচ্ছে এই
এই অব্যয়টা অভাব অর্থ প্রকাশ করছে, যে নীতির অভাব। সুতরাং দুর্নীতি শব্দটার মধ্যে এই দু উপসর্গ বা অব্যয়েরই অর্থের কর্তৃত্ব। আরেকটাও দেখতে পারো, এই উপ বিভিন্ন অর্থে দেখো, কুলের সমীপে উপকূল, এই উপ এখানে সামীপ্য অর্থ প্রকাশ করছে। এই উপটা, এই উপ একটা উপসর্গ এবং এটা অব্যয়। এই অব্যয়টা যুক্ত হয়ে যে উপকূল শব্দ গঠিত হইল, এই উপকূল শব্দের মধ্যে এই উপ অব্যয়েরই অর্থের প্রাধান্য। কাছাকাছি, সামীপ্য মানে নিয়ার টু, কাছাকাছি মানে কুলের কাছাকাছি। সুতরাং এই উপ অব্যয়েরই অর্থের প্রাধান্য। আবার উপ দিয়ে দেখো, উপবন, এখানে এই উপ আবার অন্য অর্থ প্রকাশ করছে, সাদৃশ্য অর্থ প্রকাশ করছে। এখানে এই উপ সামীপ্য অর্থ প্রকাশ করছে। এগুলো নিয়ে তোমাদের প্রশ্ন আসবে, কি অর্থে এই উপ অব্যয়ভাব সমাসটি হয়েছে, অব্যয়ভাব সমাসে এই উপযুক্ত হয়েছে, এইভাবে প্রশ্ন আসবে যারা অবজেক্টিভ তাদের জন্য। এটা সাদৃশ্য মানে বনের সদৃশ্য, সাদৃশ্য অর্থ প্রকাশ করছে, মানে অনেকটা বনের মতোই দেখা যায়, বনের কাছাকাছি কোনো ছোট বন থাকলে সেটাকে উপবন বলে। এইরকম উপযুক্ত আরো আছে। নদীর ক্ষুদ্র, উপনদী, এইখানে উপ অব্যয়টি ক্ষুদ্র অর্থে প্রকাশ করছে এবং ওইটার মধ্যে, ওই উপনদী শব্দটার মধ্যে এই উপ অব্যয়েরই অর্থের কর্তৃত্ব। আশা করি অব্যয়ভাব সমাস বুঝতে পেরেছ। প্রতি দিয়ে আছে তোমার, যেমন প্রতি, প্রতিকূল, বিরুদ্ধ কুল, এখানে প্রতি উপসর্গটা বিরুদ্ধ অর্থে বা বিরোধ অর্থে ব্যবহৃত হয়েছে। সুতরাং এইটারই প্রতিকূল শব্দের মধ্যে প্রতিবাদ, বিরুদ্ধ বা প্রতিবাদ, ওই বিরোধিতা ব্যাপারটা বোঝাচ্ছে। সুতরাং এই প্রতি অব্যয়েরই কর্তৃত্ব, অর্থের কর্তৃত্ব প্রতিকূল বা প্রতিবাদ এই শব্দগুলোর মধ্যে। তাহলে আমরা বুঝলাম যে অব্যয়ভাব সমাস, অব্যয় পদ প্রথমে যুক্ত হয়ে গঠিত হয় এবং অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে। এরপরে আমরা পড়ব আজকের ক্লাসে, এটাই পড়ব এই ক্লাসে, দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস হচ্ছে, এই দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মিলন বা মিল। এইখানে আমি দুটো জিনিস আগে দেখাই যায়। প্রথম হচ্ছে এই দ্বন্দ্ব বানানটা খেয়াল করো, এই বানানটা ভুল করো তোমরা। আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, ক্লাসে যতবার বলে দেই, ক্লাস করাই বলে দিই, দেখো তোমরা এই দ্বন্দ্ব কিন্তু ভুল করবা, দ্বন্দ্ব বানানটা সঠিকভাবে লিখবা। আমি দেখিয়ে দিলাম এই দ্বন্দ্বের শব্দের আরো ইন্টারেস্টিং ব্যাখ্যা আছে, কবিতায় আছে, এই দ্বন্দ্বের মিল আছে। আমার সঙ্গে তার দ্বন্দ্ব অহর্নিশ অন্নদামঙ্গল কাব্যে একটা সুন্দর লাইন আছে, দুর্গা শিব সম্পর্কে, তার স্বামী সম্পর্কে বলে। এটাকে একটা সাহিত্যের অলঙ্কার, ব্যজস্তুতি, যে নিন্দার ছলে প্রশংসা, সেটা ভিন্ন প্রসঙ্গ। এই বানানটা আমি বুঝাই দিই, তারপর আমরা দেখি যে খাতা দেখার সময় দ্বন্দ্ব বানানটা ভুল লিখছে। কিরকম লেখে? দয় ব এরকম লেখে। এইটা হচ্ছে, এটার মধ্যে কি আছে? এই ছোট ছোট শিখো, ধ সমান সমান হয় এটা, আর এটা হচ্ছে ন, দ এবং ব। এইটা হচ্ছে আমাদের এই জিনিস। সুতরাং আমরা দ্বন্দ্ব বানান যেন ভুল না করি কোনোভাবে, খেয়াল রাখবা। দয় ব এবং নয় দয় ব মনে থাকবে। এবার দেখো আরেকটা ছোট্ট তথ্য দিয়ে দিই,
আমার জানা মতে বাংলা ভাষায় কিন্তু অনেক শব্দ আছে একই বানান ভিন্ন ভিন্ন অর্থ, ভিন্নার্থক অর্থ, কিন্তু একই বানানের শব্দ একেবারে বিপরীতমুখী অর্থ, এই শব্দটাই আমার কাছে আমি পেয়েছি। আরো বড় বিজ্ঞ পণ্ডিতরা হয়তো জানতে পারেন, আমার চোখে এটাই পড়েছে, দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব শব্দটার অর্থ আমি লিখলাম যে মিল, আবার এই দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে বিরোধ, বিবাদ। বুঝতে পেরেছ? আমরা যখন প্রশ্ন করি যে দ্বন্দ্ব অর্থ কি, সবাই বলে স্যার দ্বন্দ্ব মানে তো বিবাদ, ঝগড়া, একটা অপোনেন্ট পজিশনে নিয়ে যে কোনো আচরণ করা, সেটা দ্বন্দ্ব মানে দ্বন্দ্ব, ঝগড়া বিবাদ। কিন্তু হ্যাঁ, দ্বন্দ্ব মানে ঝগড়া বিবাদও, ওটাও ঠিক আছে। আর দ্বন্দ্ব শব্দের অর্থ মিল, এটাও ঠিক আছে। ঝগড়া বিবাদ আমাদের বাস্তব জীবনের ব্যবহারিক অর্থে, ব্যবহারিক ক্ষেত্রে। আর মিল অর্থ হচ্ছে বাংলা ব্যাকরণের সমাসের মধ্যে এই দ্বন্দ্বের অর্থ মিল। কেমনি মিল? বিভিন্ন রকম শব্দ মিলে এই সমাস হয়, এই জন্য এটার নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। এবং এটা হয় এরকম, উভয় পদের অর্থ প্রাধান্য। আমি সংক্ষেপ করে লিখছি, উভয় পদের অর্থ প্রাধান্য। উভয় পদের অর্থ প্রাধান্য মানে কি? আমরা ওই যে আগে খেয়াল করো, সমস্ত পদ, তারপরে তোমার ব্যাস বাক্য, সমস্যমান পদ, তারপরে পূর্বপদ, পরপদ ইত্যাদি যে আমরা দেখলাম, শিখলাম, সেখানে আগে ওই জন্যই শিখিয়েছি যে পূর্বপদ পরপদ না বুঝলে, সমস্যমান পদ না বুঝলে সংজ্ঞাগুলো বুঝবো না। এখন দেখো, এখানে আমি বলছি উভয় পদের অর্থ প্রধান, মানে পূর্বপদ এবং পরপদ দুটো পদই সমান গুরুত্বপূর্ণ। দুই অংশ মিলে মাঝে একটি ও এবং আর অব্যয় যুক্ত করে যে নতুন শব্দ গঠন করলো, ওই শব্দের যে অর্থ, তার মধ্যে দুই অংশেরই অর্থের সমান প্রাধান্য। আর ও এবং আর সাধারণত এই তিনটা অব্যয় দিয়ে আমরা দুটো, এই যে উভয় পদের অর্থ প্রধানত দুই পাশ, পূর্বপদ পরপদ, দুই অংশকে সংযুক্ত করি মাঝে এই রকম ও এবং আর। সাধারণত এই তিনটা অব্যয় পদ আমরা যুক্ত করে মাঝে বসে আমরা এই দ্বন্দ্ব সমাস গঠন করি। এখন দ্বন্দ্ব সমাসের গঠন বিভিন্নভাবে সাধিত হতে পারে, অনেকগুলো আছে, 11টা মতো পদ্ধতি আছে, উপায় আছে। মানে এই শব্দ যোগ এই শব্দ, এই শব্দ এই ধরনের শব্দ যোগ এই শব্দ এই ধরনের শব্দ ইকুয়াল টু দ্বন্দ্ব সমাস, এভাবে হয়। সেগুলো একটু দেখি, কয়েকটা দেখি। তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে যারা, তাদের জন্য কিন্তু এই 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 সমাসটা এখন যে পর্যন্ত পড়ালাম, তুমি দ্বন্দ্ব সমাস চিনে গিয়েছো। এক্সাম্পল দিলাম, ধরো বাবা মা, বাবা মা, সরি, বাবা ও মা, বাবা মা। কাগজ ও কলম, কাগজ কলম, দ্বন্দ্ব সমাস। উভয় পদেরই সমান গুরুত্ব, বাবা পদের যেমন গুরুত্ব, মা পদেরও তেমন গুরুত্ব। এই পর্যন্ত তোমরা চিনে গেছো। সমাসের নাম লিখে দিবা দ্বন্দ্ব সমাস। কলেজ লেভেলে সহজ, যারা তোমরা স্কুল লেভেলে, মাধ্যমিক লেভেলে, ইভেন তোমাদের অষ্টম শ্রেণীতে যারা পড়ো, তোমাদেরও এটা এখান থেকে তোমরা শিখে নিতে পারো। তোমাদেরও সমাস আছে এখান থেকে একেবারে বিসিএস পরীক্ষা দেওয়া পর্যন্ত, বা তুমি কর্মজীবনে ঢোকার জন্য যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে গেলে তোমাকে এই সমাস, প্রত্যয়, কারক, এগুলোর থেকে প্রশ্ন, ধ্বনি প্রকরণ, এগুলো থেকে প্রশ্ন থাকে, এগুলো জানতে হবে। ভাষাটাকেও সঠিকভাবে শিখতে হলে এগুলো জানতে হবে। নিজের মাতৃভাষা যদি তুমি শুদ্ধভাবে বলতে লিখতে না পারো, এই ধারণাটা না থাকে, তাহলে তুমি অন্য যে সার্টিফিকেট অর্জন করো না কেন, সত্যিকারের সুশিক্ষিত হতে পারবে না। মাতৃভাষাটাকেও শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। দেখো, তা আমি কতগুলো উপায় বলে দিই। যেমন
মিলনার্থক শব্দ যোগে হয় বাবা ও মা, বাবা মা, মাসি ও পিসি, মাসি পিসি, মিলনার্থক শব্দযোগে। তারপর দেখো বিরোধার্থক শব্দযোগে। অহিনকুল, দা কুমড়া কি হয়? কি হয়? স্বর্গ ও নরক, স্বর্গ নরক, এইগুলো হচ্ছে বিরোধ। কেমন হয়েছে দেখো, এই যে মাসি পিসি একই রকম, এটা বাবা মা, এটা মিলিত অর্থেই হয়। বিরোধার্থক এইগুলা ভিন্ন, দুটোর মধ্যে বিরোধ আছে, বিবাদ আছে, সেই অর্থে। ওহি হচ্ছে সাপ আর নকুল হচ্ছে বেজি, দা কুমড়া এটা বিরোধ। তারপরে তোমার স্বর্গ নরক বিরোধ, বিরোধার্থক শব্দযোগে এগুলো হয়। তারপর দেখো বিপরীতার্থক শব্দযোগে। বিপরীতার্থক শব্দযোগে হয় তোমার জমা খরচ, তারপরে লাভ লোকসান, এরকম ভাবে বাকিগুলো আছে। অঙ্কবাচক আছে 9, 6, 7, 17, অঙ্গবাচক আছে হাত পা, নাক কান। তারপরে সমার্থক শব্দযোগে হয় হাট বাজার, ঘর দুয়ার, কলকারখানা, সমার্থক শব্দযোগে। দুটো সর্বনাম যোগে হয় যে সে, যথা তথা, যা তা ইত্যাদি। এইরকম 11টা উপায়ে তোমাদের নৈবেক্তিক প্রশ্ন যাদের হয় তাদের ক্ষেত্রে এটা খুব খেয়াল করতে হবে, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। জিনিসটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে দ্বন্দ্ব সমাস এর এত উপায়ে, দ্বন্দ্ব সমাস কি এবং এই কি উপায়ে সাধারণত সাধিত হয় এর কতগুলো দেখিয়ে দিলাম, বাকিগুলোও বললাম। আশা করি দ্বন্দ্ব সমাসটা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করতে হবে। দেখো শিক্ষক, আমি আবারও বলি, শিক্ষক তোমাদেরকে পথ দেখিয়ে দিবে। কেউ যদি বলে যে আমি একটু বক্তৃতা দিয়ে তোমাদের সব একদম খাইয়ে দিলাম আর তোমাদের কোনো সমস্যা হবে না, সেটা ঠিক না। কিংবা কিছু নোটশিট মুখস্থ করে ওটা শিক্ষা না। তুমি আসল শিক্ষা হলো তুমি একজন শিক্ষকের, তোমার স্কুলের কলেজের শিক্ষকরা নিশ্চয়ই তোমাদের বোঝান, শেখান, ক্লাসে মন দিয়ে বুঝতে হবে। তারপর তোমাকে বাসায় যে একটু চর্চা প্র্যাকটিস করতে হবে, বইটা ধরতে হবে, খাতাটা ধরতে হবে, নোট করে রাখলা, সেগুলো একটু মিলিয়ে দেখতে হবে। স্যার কি বলেছেন, ম্যাডাম কি বলেছেন, বইতে কি লেখা আছে, এই ম্যাচ মিশিয়ে একটু পরিশ্রম করলে এগুলো চিরতরে আয়ত্ত হয়ে যায়। যখন উপরের দিকে যাবে তখন তোমার কিন্তু এগুলো যখন প্রয়োজন হবে তখন কারো দুয়ারে দুয়ারে তোমাকে ঘুরতে হবে না, তুমি স্বয়ং সম্পূর্ণ হবে। নেক্সট ক্লাসে সমাসের পরবর্তী আরো অন্তত 3টা ক্লাস লাগবে পড়াবো।